শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমির। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান হাসনাত। ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন, আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান এই ছাত্রনেতা। যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বুধবার সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বৃহস্পতিবার সকল ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে। অপতথ্যের কারণেই হাই কমিশনে হামলা হচ্ছে। এর দায় সম্পূর্ণ ভারতের মিডিয়ার। পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এমন মনোভাব বজায় থাকলে আলোচনা সম্ভব হয় না। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব। আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ করে বিএনপি। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। কোনো উস্কানিতেই বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিএনপির এই বিক্ষোভ মিছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দলটির এই আয়োজন। মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে। নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। সাউথ ব্লকের উস্কানিতে, তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। বিগত আওয়ামী সরকারকে পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় করতে এমন চক্রান্ত উল্লেখ করে নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে ভারতের একটি আজ্ঞাবহ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করেছিল। জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা কথাই বলবো, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে নাই। আমরা সর্ব অবস্থায় জনগণকে পাশে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাঠে থাকবো ইনশাল্লাহ।
এর আগে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মদতে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে, সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা ও সেদেশের নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে, এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা পৌঁছে দেন খালেদা জিয়ার কাছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক ছিল, তাই রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় দেশটি। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলেও আশা করেন পাকিস্তানের রাষ্ট্রদূত। বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিন্স তারাও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। শুধু একটি বিষয় কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলার বাংলাদেশ মিশনে ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে বাংলাদেশে ভারতের দূতাবাস ও কূটনীতিকরা পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে এ হামলা চালায় কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। এর প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্লোগানে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এদেশের মানুষ। পরদিন মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। বিকেল 4টার কিছু আগে হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় তার। বৈঠক শেষে যাওয়ার সময় সাংবাদিকদের হাইকমিশনার বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। দুদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে আমাদের। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশের চেনসারি বিভাগ। আর দূতাবাসে প্রবেশের 3টি এন্ট্রি পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন পুরোপুরি নিরাপদ। আমরা এখানকার যে ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে, গুলশান থানা সহ এখানে POM এর ফোর্স এসেছে কয়েক প্লাটুন, পাশাপাশি APBN এর ফোর্স আছে এবং আর্ম ফোর্সেস, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে। তারাও আমরা সবাই যৌথভাবেই এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি। দিনরাত 24 ঘন্টা এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে বলে দাবি করে যুক্তরাজ্য তার নাগরিকদের সতর্ক করেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তর তাদের নাগরিকদের সতর্ক করে। কোথায় সন্ত্রাসী হামলা হতে পারে নির্দিষ্টভাবে তা বলা না হলেও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে ব্রিটিশ নাগরিকদের। আরও বলা হয়েছে, এই অঞ্চলে বিশেষ করে দূরবর্তী এলাকাগুলোতে নিয়মিতভাবে সহিংসতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়। তাই যুক্তরাজ্য তাদের নাগরিকদের চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার থেকে রাঙামাটির সাজেক ভ্রমণে আবারও নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার দিনভর পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠন সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় সংঘাতে জড়িয়েছে। ঘটেছে গোলাগুলির ঘটনাও। পর্যটকদের নিরাপত্তায় বুধবার থেকে সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। এর আগে পার্বত্যাঞ্চলে সহিংসতার কারণে কয়েক মাস বন্ধ থাকার পর 1 নভেম্বর থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়। সেবা খাতের মধ্যে পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। তবে ব্যক্তি পর্যায়ে টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয়েছে বিচারিক বিভাগে। সারা দেশে 2023 সালের বিভিন্ন সেবা খাত মিলে ঘুষের পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা। টিআইবি খানা জরিপে এসব তথ্য উঠে এসেছে এবার। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারিভাবে কেবল অঙ্গীকার দেওয়া হয়েছে, অনিয়ম রোধের ব্যবস্থা করা হয়নি কখনোই। মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, বিভাগ ভিত্তিক হিসাবে বরিশালে দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি, তুলনামূলক কম হয়েছে রংপুর অঞ্চলে। এছাড়া খাত ভিত্তিক মোট টাকার অঙ্কে ভূমি সেবা খাত দুর্নীতির শীর্ষে। ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটালাইজড করা হলেও সুবিধা পায়নি মানুষ। পুরোপুরি ডিজিটালাইজ এবং জবাবদিহিতা বাড়ানো গেলে দুর্নীতি কমানো সম্ভব বলে মনে করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক শিক্ষার্থীদের দ্বন্দ্ব নিরসন এবং আন্তঃসম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাতে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে খুলনায় মশাল মিছিল বের করা হয়। নগরীর সোনারাঙ্গা মোড় থেকে সেটি বেরিয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাই কমিশনে হামলা দেশের ওপর হামলা শামিল। তীব্র প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ থেকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল করেছে সিরাজগঞ্জে। ইসলামিয়া কলেজ মাঠ থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ষড়যন্ত্রকারী যারাই হোক, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে টাঙ্গাইলে। শহরের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বেরিয়ে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তারা হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানান। সুনামগঞ্জের দিনাইয়ে গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রারউইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আনু গোষ্ঠীর সাথে চৌধুরী গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। চলে গোলাগুলি। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে যুবদল নেতার মারধরের শিকার হলেন পৌরসভার 3 কর্মচারী। গত সোমবারের এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। মারধরে আহতরা হলেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক হারুন ওর রশিদ, ট্রাফিক সহকারী ইসমাইল ও আবুল কালাম আজাদ। এই ঘটনায় সোমবার রাতেই মামলা হয়েছে। এতে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, ফুটপাত দখল করে দোকান বসানোর বাধা দেওয়ার জেরে এই হামলা চালানো হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড।
অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 10 জন শিক্ষার্থী। 2022 সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় তাদের এই পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উপাচার্য বলেন, অধ্যাপক সিতারা পারভিন ছিলেন সৎ, আদর্শ, নিষ্ঠাবান শিক্ষক এবং গবেষক। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। এই ধরনের বৃত্তি ও পুরস্কারকে শুধু পুরস্কার হিসেবে নয়, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করতে হবে। 2006 সাল থেকে সিতারা পারভিনের পরিবারের উদ্যোগে স্নাতকে ভালো ফলাফল করা প্রথম 10 জনকে এই পুরস্কার দেয়া হচ্ছে। আজকে যারা পুরস্কৃত হলে তোমাদের তুলনামূলক দায় আসলে অনেক বেশি। শুধু একটি পুরস্কার নয়, এটা একটা ঐতিহ্যের উত্তরাধিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম বেগবান করতে আলাদা একটি রিহ্যাবিলিটেশন সেন্টার গঠনের প্রস্তাব দিয়েছেন আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডক্টর M.A. শাকুর। এর নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য জুলাই 24 ওয়ারিয়র। মঙ্গলবার সকালে BSMMU-তে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি প্রস্তাবনা তুলে ধরেন। ডক্টর শাকুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ও পুনর্বাসন করা পেশাগত সহ সামাজিক, মানবিক ও নৈতিক দায়িত্ব। বলেন, এ পর্যন্ত আহত 296 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেমিনারে পঙ্গুত্ব থেকে সুস্থ হয়ে ওঠার গল্প শোনান বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত ইয়াসিন আরাফাত। আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে গোল টেবিল বৈঠকের আয়োজন করে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও স্বপ্ন যুব উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বিকেলে গুলশানের EMK সেন্টারে আয়োজিত বৈঠকে স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করতে ভলান্টিয়াররা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরা হয়। বক্তারা জানান, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যদের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা বিশ্বাস করে তাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে সঠিক প্রশিক্ষণ দিলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। চেঞ্জ আসতে হবে ফিল্ড থেকে আপনার একটা আইডিয়া আসবে, আপনার আইডিয়ার উপর দিবেন, দুইটা মিক্স করে যে আইডিয়াটা আসবে সেটা দিয়ে আসলে ওই ফিল্ড হতে চেঞ্জ করা সম্ভব। যদি এরকম কোনো একটা কমন প্ল্যাটফর্ম থাকে বা কোনো কমন একটা নলেজ শেয়ারিং স্পেস থাকে যেখানে আমরা একজন আরেকজনের লার্নিংগুলো আমরা শেয়ার করতে পারি। যেই প্রফেশনটাকে তারা ডেভেলপ করতে চাচ্ছে সেই প্রফেশনটা যেন তাদের সাথে ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে এবং অর্গানাইজেশনগুলোকেও এগিয়ে আসতে হবে যেন তারা ওপেনলি তাদের প্রবলেম ডিসকাস শেয়ার করতে পারে। এর সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।